লাইভ ক্লাসে আমি ডক্টর শাশ্বতী দত্ত, আপনাদের সকলের শাশ্বতী ম্যাডাম। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু BHIC 102 ইউনিট 7 এবং আপনারা দেখতে পাচ্ছেন হেডিংটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা ও তার মুখ্য বৈশিষ্ট্য। দেখুন, ভাবতে খুবই মজা লাগছে যে এবং অবাকও লাগছে যে কি করে আলোচনার তরণীতে ভাসতে ভাসতে আমরা মানুষের বিবর্তনের কাল অর্থাৎ সেই প্রাগৈতিহাসিক যুগ যখন মানুষ গুহায় বাস করতেন এবং যখন মানুষ নোম্যাডিক ছিলেন অর্থাৎ যাযাবর জীবন যাপন করতেন, আগুনের ব্যবহার জানত না এবং সেই কারণে তাদের মুখ্য জীবিকা ছিল কি শিকার করা এবং শিকার করে তারা সেই কাঁচা মাংস ভক্ষণ করত। তাহলে মনে আছে নিশ্চয়ই সেই প্যালিওলিথিক বা পুরাপ্রস্তর যুগের কথা। ধীরে ধীরে আমাদের আলোচনা যত এগিয়েছে তত আমরা দেখেছি মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ হয়েছে, তার চেহারার পরিবর্তন হয়েছে এবং সংস্কৃতির পরিবর্তন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে। তাহলে দেখুন, জলবায়ুর পরিবর্তন, মানুষের চেহারার পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে জীবিকা, সংস্কৃতি সবকিছু একে অপরের সঙ্গে জড়িত এবং মানুষের এই বুদ্ধিবৃত্তির কারণেই তার মধ্যে যে অনুসন্ধিৎসা ছিল, কিছু নতুন কিছু জানার আগ্রহ বা তার যে জীবন ধারার যে পরিবর্তন, সেই পরিবর্তিত জীবন ধারাকে আরো স্বচ্ছ, সুন্দর এবং মসৃণ করতে গিয়ে মানুষ নিত্য নতুন উপকরণ, ব্যবহার্য উপকরণও কিন্তু তারা আবিষ্কার করেছে, তৈরি করেছে। প্রথমে ছিল পাথর। সেই পাথর থেকে মানুষ কি করে ধীরে ধীরে, আমরা আগের দিন নব্য প্রস্তর যুগে আলোচনা করেছিলাম, সেইখানে আমরা দেখেছিলাম যে নব্য প্রস্তর যুগের শেষের দিকে কিন্তু তামার ব্যবহার কিছুটা শুরু হয়ে গেছে এবং সেই তামাকে পাওয়ার জন্য, সংগ্রহের জন্য তারা স্থান থেকে স্থানান্তরে গমন করে। আমরা কি দেখছি? প্রথম পুরাপ্রস্তর, তারপরে মধ্যপ্রস্তর, তারপরে নব্য প্রস্তর। এই মধ্যপ্রস্তরে মানুষ মোটামুটি ভাবে কৃষিকার্য, পশুপালন শিখে গেছে এবং মধ্যপ্রস্তরের শেষের দিকে তারা কিছুটা হলেও স্থায়ী জীবনযাত্রা শুরু করেছিল, যার চরম উৎকর্ষ সাধিত হলো নব্য প্রস্তর যুগে, যাকে নব্য প্রস্তর বিপ্লব বলা যায়। এই বিষয়টি আমরা বিশদ আলোচনা করেছি। তাহলে দেখুন, এই নব্যকে কিন্তু কোন সময়টা, অর্থাৎ 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ, যদিও পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের বুদ্ধিবৃত্তি উন্নতির সঙ্গে এটা যেহেতু সম্পৃক্ত, কাজে কোথাও সেটা 5,000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি ছিল, আবার কোথাও 4,000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি ছিল, আবার কোথাও সেটা আরো বেড়েছিল। তো এইটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই এবং কোনো সীমারেখা নেই। ইতিহাস তার নিজের গতিতে মানুষের যেমন বিবর্তন করবে, তার বুদ্ধিবৃত্তি, তার
তাগিদ, তার প্রয়োজনীয়তা, আগের দিন কিন্তু তাগিদের কথা বলেছিলাম, অর্থাৎ মোটিভেশন। সেই মোটিভেশনটা যেখানকার মানুষের যত থাকবে সেই অঞ্চলের সভ্যতা তত বেশি উন্নত হবে। এই প্রথম আজকে আমরা প্রস্তরের কথা না বলে আমরা মেটালিক সিভিলাইজেশনের কথা বলবো, অর্থাৎ ব্রোঞ্জ যুগীয় সভ্যতা ও তার। তাহলে এই নব্য প্রস্তরের পরেই কি ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল? সাধারণভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে এই নব্য প্রস্তরের পরবর্তী পর্যায় হচ্ছে তাম্র প্রস্তর যুগ। কারণ আমি আগের দিন বলেছিলাম নব্য প্রস্তরেই যুগে তাম্র বা তামার ব্যবহার শুরু হয়ে গিয়েছে। তাহলে অলরেডি মেটালিক একটা যে কোনো উপকরণের এক্সিস্টেন্স আমরা দেখেছি নব্য প্রস্তর যুগে। সুতরাং ট্রান্সফরমেশন হচ্ছে, বিবর্তন হচ্ছে সংস্কৃতি, এবং সেই বিবর্তন হয়ে এর পরের যে ধাপটা এলো সেই ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এই মেটাল বা তামা, কপার, সেটার আরো বহুল ব্যবহার শুরু হয়ে গেছে। সেই জন্য এই যুগটাকে আমরা তাম্র যুগ বলতে পারি। কিন্তু সেই সময় যেহেতু প্রস্তরের ব্যবহারও যথেষ্ট পরিমাণে তখন ছিল, সেই কারণে পুরাতাত্ত্বিকগণ বা ঐতিহাসিকগণ একে তাম্র যুগ না বলে তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক পিরিয়ড বলেছেন। চ্যালকো মানে হচ্ছে তাম্র এবং লিথ মানে হচ্ছে প্রস্তর। বলা হয় যে গ্রিক থালকস এবং লিথস এই থেকে চ্যালকোলিথিকের উৎপত্তি। এই যুগেই কিন্তু মানুষ প্রথম যখন যে সংস্কৃতিতে যে বিষয়টা বা যে উপকরণ বহুল ব্যবহার হয় সেইভাবেই কিন্তু সেই যুক্তি নির্ধারণ করা হয়। সুতরাং আমাদের কিন্তু আলোচনা করতে গিয়ে প্রথমে এটা সম্পর্কে মানেটা, তাৎপর্যটা জানা দরকার এবং সময়কালটা জানা দরকার। মানে মানুষ সেই সময় নব্য প্রস্তরের শেষের দিকে তাম্রের ব্যবহার কিছুটা শিখেছিল, কিন্তু এই চ্যালকোলিথিক পিরিয়ড অর্থাৎ যেটা শুরু হচ্ছে নব্য প্রস্তরের পরবর্তী পর্যায় থেকে, অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এটার হচ্ছে কি আমরা দেখছি যে চ্যালকোলিথিক অর্থাৎ নব্য প্রস্তরটা আমরা বলেছি যে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটার বিস্তৃতি হতে পারে। তাই যদি হয় তাহলে তাম্র প্রস্তরটাকে আমরা কোনখানে ফেলবো? তাম্র প্রস্তর যুগকে আমরা 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা শুরু করতে পারি, এটা স্টার্টিং লাইন। এবং সেটা কোথায় যেতে পারে? সেটা কোথাও রয়েছে 4000, এটা খুব শর্ট টাইমের জন্য 4000 খ্রিস্টপূর্বাব্দ, আবার কখনো ওটা 3000 বা 3500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ওটা বিস্তৃতি ঘটেছে। এখানে একটি বিষয়কে বলে রাখা দরকার যে এই যে মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ হচ্ছে একটা ট্রানজিশন, ইন্টারলিঙ্ক বিটুইন পুরা প্রস্তর এবং নব্য প্রস্তর। তাহলে নব্য প্রস্তরের থেকে আবার এই ব্রোঞ্জ যুগ, সেটার একটা ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে তাম্র প্রস্তর যুগ। মানে অনেক সময় এই যে কোনোটা 5000 খ্রিস্টপূর্বাব্দ, আবার দেখছি আমরা
যে নব্য প্রস্তর ওদিকে 5000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে, 5000 নব্য প্রস্তর 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। আবার ওদিকে তাম্র প্রস্তর যুগ যদি আমি বলি যে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, তখন কি মনে হয় তাহলে একই সময়ে কি নব্য প্রস্তর আর তাম্র প্রস্তর শুরু হয়ে গিয়েছিল? এইখানে যে বিষয়টি স্মরণে রাখতে হবে যে ইট ওভারল্যাপস, যেহেতু নদীর স্রোতের মতো, সেই জন্য এই পিরিয়ডাইজেশনটা ওভারল্যাপ করে প্লেস টু প্লেস, কান্ট্রি টু কান্ট্রি, সংস্কৃতি টু সংস্কৃতি, সিভিলাইজেশন টু সিভিলাইজেশন। আমি যেটার উপর বারবার জোর দিচ্ছি, যেসব অঞ্চলের মানুষ খুব দ্রুত সংস্কৃতিকে গ্রাস্প করতে শিখেছিল, তার বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে তার জীবনধারাকে উন্নতির একটা চরম পর্যায়ে নিতে সহায়ক হয়েছিল, সেই অঞ্চলে কিন্তু সেই যুগটি একটা নতুন যুগের সূচনা তাড়াতাড়ি হয়ে যায়। আবার যেই অঞ্চলটি একটু পিছিয়ে পড়া, সেইখানে আবার নতুন যুগ শুরু হতে একটু দেরি হয়। যাই হোক, তাহলে এইটুকু আমরা জানলাম যে তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক পিরিয়ড। এইটাকে অনেক সময় অনিওলিথিক পিরিয়ড, অনিওলিথিক পিরিয়ড, আনাস অর্থাৎ ল্যাটিন আনাস এই শব্দ থেকে অনিওলিথিক, এক্ষুনি যে আমি বললাম এটা একটা ট্রানজিশনাল ফেজ, হচ্ছে তাম্র প্রস্তর এবং তার পরবর্তী স্তরে। তাহলে এই আনাস এটা হচ্ছে অর্থাৎ ইকুইভ্যালেন্ট টু অফ কপার অফ ব্রোঞ্জ, কারণ এই ব্রোঞ্জের মধ্যেও কিন্তু তামাটা বেসিক ধাতু, তামা রয়েছে। কাজেই ব্রোঞ্জ যুগকে আমি তাম্র যুগের থেকে কখনোই পৃথক করতে পারবো না। যদি পৃথক করি তবে সেটাকে ইতিহাসের বিরোধী কাজ হবে। এই যে তাম্র প্রস্তর যুগ, এই তাম্র, এবারে আমি আসি যে তাম্র প্রস্তর যুগ যাকে বলা হচ্ছে এই নব্য প্রস্তরের শেষ ধাপ এবং ব্রোঞ্জ যুগের পূর্ববর্তী পর্যায়, এটা হচ্ছে একটা ট্রানজিশনাল ফেজ বা সেতু বন্ধ বলতে পারি। এই সময় মানুষ ধাতুর বহুল ব্যবহার শেখে, তার ব্যবহার কৌশল শেখে, পাশাপাশি প্রস্তরটিকেও তারা বজায় রেখেছিল এবং প্রস্তর নির্মিত বিভিন্ন উপকরণেরও সন্ধান এই পুরাতাত্ত্বিক যে খনন কার্য হয়েছে তার থেকে পাওয়া যাচ্ছে। মানে একটি বিষয় পরিষ্কার, নব্য প্রস্তরের পরেই তাম্র প্রস্তর, নব্য প্রস্তরের শেষ পর্যায়কে যদি তাম্র প্রস্তর ধরা যায়, তাহলে তাম্র প্রস্তরের শেষ পর্যায়কে আমরা ব্রোঞ্জ যুগ বলতে পারি, বা ব্রোঞ্জ যুগের পূর্ববর্তী পর্যায়কে আমরা তাম্র প্রস্তর যুগ বলতে পারি। এই যুগগুলো একটি অপরটির সঙ্গে যুক্ত, কারণ ইতিহাস বলে যে একটা শতাব্দী থেকে আরেকটা শতাব্দী যখন শেষ হয়, তার অর্থ এই নয় যে আগের শতাব্দীর সমস্ত কিছু বৈশিষ্ট্য পরের শতাব্দীতে শেষ হয়ে গেছে, আবার আগের পরের শতাব্দীর বৈশিষ্ট্যগুলো সেই শতাব্দীর শুরুতেই শুরু হয়েছে। না, তা কখনো হতে পারে না। তার রেশটা আগের শতাব্দীতেই শুরু হয়
এবং আগের শতাব্দীর দেশটাও কিন্তু পরের শতাব্দীতে প্রথম দিকে থেকে যায়। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, সম্ভবত আমি চেষ্টা করছি এটা যাতে আপনাদের কাছে কনভে করতে পারি। প্রত্যেকটা যুগ এক একটার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যুক্ত রয়েছে মানুষ, তার বুদ্ধিবৃত্তি, তার সংস্কৃতি। যে মানুষ যে অঞ্চলে যত বেশি উন্নত, তত বেশি সেই অঞ্চলে সেই নতুন যুগের আগমন, নতুন দিগন্তের সূচনা হবে, নতুন সভ্যতার সূর্য সেখানে তত তাড়াতাড়ি বিকাশ হবে। মানে এই সময় এই তাম্রপ্রস্তরে মানুষ ধাতুর বহুল ব্যবহার শিখল, পাশাপাশি প্রস্তরের ব্যবহার ছিল বলেও তাম্রপ্রস্তর যুগ বলা হচ্ছে। আবার একটা সময় মনে করা হতো যে এই তাম্রপ্রস্তর যুগকেই আবার ব্রোঞ্জ যুগ বলা, কিন্তু ইতিহাস তার আলোচনা যত বহুমুখী হচ্ছে তত এক একটা নতুন নতুন জানলা খুলে যাচ্ছে মানুষের জন্য, এবং মানুষ সেই সমস্ত বিখ্যাত পুরাতাত্ত্বিক এবং সাহিত্যিকদের দ্বারা ঋদ্ধ হচ্ছেন। আজ আমি আমার এই আলোচনায় একজন বিশিষ্ট ঐতিহাসিক বিডি চট্টোপাধ্যায় বা ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই বিশিষ্ট ঐতিহাসিক, তিনি তার আলোচনা দ্বারা, তার রচনা দ্বারা আমাদের মতন ইতিহাস পাঠক পাঠিকাদের তিনি আমাদের এনরিচ করেছেন, বৃদ্ধ করেছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে নেই। তার যে প্রয়াণ ইতিহাসের ক্ষেত্রে বহুল ক্ষতি, কারণ ইতিহাস আলোচনার ক্ষেত্রে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে দিকগুলো যুক্ত করতে হবে, এই বিষয়ে যে সকল ঐতিহাসিক পথ প্রদর্শক রয়েছেন তার মধ্যে কিন্তু তিনিও একজন। যাই হোক, এই যে তামা, এই তাম্রপ্রস্তর যুগের শেষের দিকে ব্রোঞ্জ যুগ। মানে ব্রোঞ্জ কিভাবে তৈরি হচ্ছে না, তামা ও টিন, এটা একটা মিশ্র ধাতু হচ্ছে ব্রোঞ্জ। এই যে আমরা অনেকে এখনো ব্রোঞ্জের চুড়ি পরি বা ব্রোঞ্জের অনেক কিছু নানা রকম ইউটেন্সিলস ব্যবহার করি বা ব্রোঞ্জের অনেক ফ্লাওয়ার ভাস আমরা বাড়িতে রাখি, কিন্তু কখনো কি অনেকে আমরা কি ভেবে দেখি যে এই ব্রোঞ্জটা কি দিয়ে তৈরি, তার উৎস কি, প্রথম কবে ব্রোঞ্জটা শুরু হয়েছিল? তামা ও টিন, এই দুটো ধাতু দিয়ে শুরু ব্রোঞ্জটা নির্মিত। হঠাৎ কেন দুটো ধাতু যোগ করার প্রয়োজন পড়লো? এর কারণ হচ্ছে তামার জিনিস সেটা অতখানি ডিউরেবল নয় বা এটা স্ট্রং নয়, অতটা শক্তিশালী নয়। দেখুন আপনাদের বাড়িতে ঠাকুরের বা আমাদের সবার বাড়িতে ঠাকুরের যে তামার পাত্র আছে, বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন আজকে বৃহস্পতিবার বাড়িতে দেখবেন তামার ঘটের মধ্যে লক্ষ্মী পুজো দেওয়া, কিন্তু তামার ঘরটা যদি কোনো কারণে পড়ে যায় দেখবেন ওটা পুরো একটা সাইডে বেঁকে গেল, তার মানে এটার ডিউরেবিলিটিটা কম। কিন্তু পাশাপাশি আপনি একটা ব্রোঞ্জ নির্মিত ফ্লাওয়ার ভাসকে ছুরি হাতের থেকে যদি পড়ে যায়, তখন আপনার আলমারির মাথা থেকে, তাহলে দেখবেন তামাটা বেঁকে গেল কিন্তু ব্রোঞ্জটা বেঁকে গেল। সে যুগের মানুষের, আমি আগের দিনও বলেছি, তাদের অবজারভেশন পাওয়ারটা কিন্তু অত্যন্ত বেশি ছিল। সেই কারণেই তারা বুঝতে পেরেছিল যে আচ্ছা যদি আমি এর মধ্যে টিন মেশাই, এটা কিন্তু এক্সপেরিমেন্টের একটা ফল, একটার সঙ্গে আরেকটা মিক্স করে তারা দেখলো টিন যদি তামার সঙ্গে মেশানোর ফলে এইটা অনেক বেশি স্ট্রং হলো, অনেক বেশি শক্ত হলো,
এবং সেই থেকেই এই মিশ্র ধাতু বা ব্রোঞ্জের বহুল ব্যবহার শুরু হয়ে গেল সেই যুগটিতে। সেই কারণে এই যুগ ব্রোঞ্জ যুগ নামে পরিচিত। তাহলে এই যে তাম্রপ্রস্তর যুগের শেষ পর্ব ব্রোঞ্জ যুগ নামে পরিচিত। অনেকের মতে এই তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগ পৃথক, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনায় বললাম। তাম্রপ্রস্তর যুগ 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যভাগ পর্যন্ত। আবার ব্রোঞ্জ যুগ ক্ষেত্র বিশেষে 4000 খ্রিস্টপূর্বাব্দের শেষ পর্ব থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে বোঝা গেল যে তাম্রপ্রস্তর হচ্ছে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ, আবার ব্রোঞ্জ 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের শেষ পর্ব। কিন্তু দুটো কিন্তু ইন্টারলিঙ্কড। কেন বলছি? ব্রোঞ্জের মধ্যেও তো তামা রয়েছে, সেই কারণে এক সময় তাম্রপ্রস্তর যুগকে ব্রোঞ্জ যুগও বলা হতো, কিন্তু আলোচনার সুবিধার্থে তাকে বিভিন্ন সময় ঐতিহাসিকরা তাকে পৃথক করেছেন। সুতরাং আমাদের যে আলোচনাটা, সেইখানে মুখ্য কি আমাদের আলোচনা? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলতে কি বোঝায়, এই সভ্যতার সময়কাল এবং বিভিন্ন বিশেষজ্ঞ যারা এই যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন, তারা কে ছিলেন, তাদের দু একজনের নাম এবং তাছাড়া সেই সময় মুখ্য বৈশিষ্ট্য কি ছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি ব্রোঞ্জ যুগ, তার আগে তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করি। এবার যে সকল প্রখ্যাত আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক আমাদেরকে তাদের গবেষণা দ্বারা ঋদ্ধ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য বি গর্ডন চাইল্ড, শিরিন রত্নাগর, ব্রুস ট্রিগার, রবার্ট অ্যাডামস, বেরি কেম প্রভৃতি। তারা যা যা মতামত দিয়েছেন এবং আলোচনা করেছেন, তার ভিত্তিতেই পাঠ্যক্রমের মধ্যে এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সম্পর্কে সন্নিবেশিত হয়েছে। তারা যে ব্রোঞ্জ যুগের সভ্যতা সম্পর্কে, যে কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা গড়ে উঠেছিল, তার মধ্যে কয়েকটি সম্পর্কে এই ইউনিটে আলোচনা উল্লেখ করা হয়েছে এবং দুটি সভ্যতা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তাহলে তারা কি বলছেন যে এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতার কোন কোন স্থানে বিকাশ হয়েছিল? না, মেসোপটেমিয়া, ইজিপ্ট, হরপ্পা এবং চীনের সাং বা শ্যাং সভ্যতা। দেখুন এখানে মেসোপটেমিয়া একটা ম্যাপ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ইজিপ্ট, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা এবং চীনের শ্যাং সভ্যতা, এই একটা ম্যাপের মধ্যে এই ইমেজটা তুলে ধরা হয়েছে, তাতে পৃথিবীর কোন কোন প্রান্তে এই সভ্যতা বিকশিত হয়েছিল সে সম্পর্কে আপনাদের একটা ধারণা গড়ে উঠতে পারে। তাহলে এই যে এবার আমি পৃথক ভাবে মেসোপটেমিয়া ও ইজিপ্টের, এই যে ইজিপ্টের সিনাই আলোচনা করতে গিয়ে ইজিপ্টের সিনাইয়ের কথা কিন্তু আপনারা শুনতে পাবেন। তাছাড়া এই যে মেসোপটেমিয়া, এই একটা ইমেজ ম্যাপের মানচিত্রের ইমেজ আমি তুলে ধরেছি, পাশাপাশি সিন্ধু সভ্যতা এবং চীনের শ্যাং সভ্যতারও একটা আমি তুলে ধরেছি। এইবারে যে এগুলো কেন এগুলো তুলে ধরলাম, না এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সভ্যতা কিন্তু এক একটি সভ্যতার সঙ্গে ইন্টারলিঙ্ক ছিল।
কারণ আমরা যখন সিন্ধু সভ্যতা পড়েছি তখন আমরা দেখেছি যে মেসোপটেমিয়ার সঙ্গে ইজিপ্টের সঙ্গে কিন্তু তাদের একটা যোগাযোগ ছিল। আরেকটি কি, এই যে চারটে সভ্যতার কথা বললাম, এই মানচিত্রগুলি যেহেতু গুগল থেকে নেওয়া হয়েছে সেই কারণে তারা যেভাবে তুলে ধরেছে আমি সেভাবে এই ইমেজগুলো তুলে ধরেছি। আর কি বলতে চাইছি, এইগুলো চারটেই হচ্ছে রিভারাইন সিভিলাইজেশন, অর্থাৎ নদী মাতৃক সভ্যতা। যেমন এই যে সিন্ধু সভ্যতা, সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং এই শ্যাম সভ্যতা ইয়োলো বা পিট নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি সভ্যতা অর্থাৎ এই যে মেসোপটেমিয়ান সভ্যতা, এটা হচ্ছে নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং আরেকটি সভ্যতা সেটাও কিন্তু আমরা এই একটা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাহলে সেইটা কোন নদী সেটা আপনারা জানেন কিনা সেটা আমি আমার আলোচনা যখন আরো এগোবে তখন আমি এটা আপনাদের জন্য রেখে দিলাম। আবার পরে যখন আলোচনায় এগোবো তখন আমি সেই সম্পর্কে আমি জানাবো। তাহলে যে আমি কি বললাম যে সেইটি এই যে ইউফ্রেটিস, এক্ষুনি আমি বলছিলাম নদী মাতৃক সভ্যতা। ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া, নীল নদীর তীরে ইজিপশিয়ান সভ্যতা, সিন্ধু নদীর তীরে হরপ্পীয়, ইয়োলো বা পিট নদীর তীরে চীন সভ্যতা। তাহলে আপনারা দেখুন এই যে সভ্যতাগুলি এগুলি নদীর তীরে কেন গড়ে উঠেছিল, কারণ আমি আগের দিন আলোচনা করেছি যে নদী যখন প্লাবিত হয়, যখন বর্ষা হয়, যখন বন্যা হয় তখন অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটিতে আবৃত হয়ে যায় এবং সেই পলি মাটি কৃষি কার্যের পক্ষে অত্যন্ত উপযুক্ত এবং সেই কারণে যে অঞ্চলে মৃত্তিকাটা উর্বর এবং কৃষি কার্য ভালো হয় সেই অঞ্চলে কিন্তু সভ্যতাটা প্রথম বিকশিত হয়। কারণ আমরা জানি কৃষি আমাদের প্রাণের উৎস। আমরা যতই নগরে বাস করি, শহরে বাস করি, কিন্তু গ্রাম হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। গ্রাম থেকে যদি কৃষি না আসে, কৃষিজাত পণ্য না আসে, তাহলে তো আমরা ইট পাথর খেয়ে আমরা বাঁচতে পারবো না। তাহলে আমরা অভুক্ত থেকে আমরা শীঘ্রই আমরা মৃত্যুবরণ করব। একইভাবে ইতিহাসের পাতায় কিন্তু একইভাবে আমরা দেখছি যে নদী মাতৃক সভ্যতাই ছিল এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতার মূল কেন্দ্র। তাহলে এই যে দেখুন আমি আগে পিছিয়ে আমাকে করতেই হচ্ছে যে তাহলে নদী বিধৌত পলি মৃত্তিকাতে এই ধরনের সভ্যতাগুলি গড়ে উঠেছিল কেন না, উর্বর জমি কৃষিকে, কৃষিজাত পণ্যের উৎপাদন শক্তিকে আরো বাড়িয়ে দেয় এবং যখনই উৎপাদন বাড়ছে তখন মানুষ কি করছে, সেই নিজের যে রিকোয়ারমেন্ট সেটার বাইরে যখন সারপ্লাস বা অতিরিক্ত হচ্ছে তখন সেটা বাণিজ্যের কাজে লাগাচ্ছে এবং এইভাবে ব্যবসা বাণিজ্য করে কিন্তু সেই সভ্যতা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। তাহলে এই কারণে নদীগুলিকে কেন্দ্র করে কিন্তু এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতার সময়কাল কি না, ইজিপ্ট ও মেসোপটেমিয়ার সভ্যতার সময়কাল 4000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, হরপ্পা হরপ্পীয় সভ্যতা 3000 খ্রিস্টপূর্বাব্দের দ্বিতীয় ভাগে এবং চীনের শ্যাম সভ্যতা 2000 খ্রিস্টপূর্বাব্দের দ্বিতীয় ভাগে। তাহলে মোটামুটি ভাবে
4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্ট থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। এবার এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সম্পর্কে আমরা কি করে জানলাম? না, তাহলে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা যে নদীর ধারে গড়ে উঠেছিল, তাহলে কি এটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা? না, যদিও গ্রাম ছিল, কারণ সূচনা হয়েছিল, দেখুন গ্রাম ছাড়া নগর থাকতে পারে না, শুধু নগরের উপর কখনো একটা সভ্যতা বিকাশ হতে পারে না, কারণ গ্রাম হচ্ছে কৃষির কেন্দ্র। তাহলে আমরা কি বলবো? যে একটা প্যারালাল সংস্কৃতি, যে কোনো সভ্যতা প্যারালাল সংস্কৃতি থাকতেই হবে, আমরা কখনোই গ্রামকে ইগনোর করতে পারবো না। এখানেও দেখুন কি সুন্দর চারদিকে ঘেরা গ্রাম গড়ে উঠেছে, ছোট ছোট গ্রামের যে কুটিরগুলি, এবং আস্তে আস্তে আমরা নব্বতে যেটা দেখেছিলাম যে একটা ঘর থেকে দুটো ঘর, দুটো ঘর থেকে চারটে ঘর, এবং এইভাবেই কিন্তু যে সভ্যতা এবং সংস্কৃতির বিকাশের সঙ্গে সঙ্গে তাদের যে বাড়ি তৈরির কৌশলও পরিবর্তন হচ্ছে। পাশাপাশি দেখুন নগরে কত মানুষ এবং বড় বড় ইমারত তৈরি হচ্ছে, এবং সেই ইমারত তৈরির কাজে কারা রয়েছে? কারিগররা এবং পাশাপাশি কৃতদাসরা। তাহলে এতদিন পর্যন্ত কিন্তু আমি যে প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু কৃতদাসের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এটা কিন্তু একেবারেই নতুন শব্দ আমাদের আলোচনায়, অর্থাৎ সভ্যতার সঙ্গে এই যে বৈষম্য, উঁচু নিচ, কেউ সার্বভৌম, কেউ আবার কারোর বশীভূত, কারোর পদানত, এই যে সমাজের বিভেদটা, মানে কৃতদাসদেরও কাজে লাগানো হচ্ছে সব বড় বড় ইমারত তৈরি করতে। তাহলে এই ব্রোঞ্জযুগীয় সভ্যতার একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রাম ও নগরের যে সমান্তরাল উপস্থিতি। এবার উৎস কি? না, উৎস হচ্ছে সেই সময় যে ব্রোঞ্জ যুগে কিন্তু লিখন পদ্ধতি বেরিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমরা আমাদের সিন্ধু সভ্যতাকে প্রায় ঐতিহাসিক বলছি, কেন না সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যে স্ক্রিপ্ট গুলি, সেগুলি কিন্তু আবিষ্কার কিন্তু ডেসিফার কিন্তু সঠিকভাবে হয়নি। অনেকে বলছেন যে সেটি ডেসিফার হয়েছে, কিন্তু ঐতিহাসিকরা এই বিষয়ে একমত নন, কারণ এই ক্ষেত্রে সিন্ধুবাসী অনেক রক্ষণশীল ছিল। whereas মেসোপটেমিয়ায় কিন্তু এই লিখিত উপাদান বা স্ক্রিপ্ট অনেক উন্নতি করেছিল ইজিপ্টেও তাই। মেসোপটেমিয়ার এই লিখিত যে স্ক্রিপ্টকে, তাকে বলা হয় কিউনিফর্ম স্ক্রিপ্ট, আর ইজিপ্টের স্ক্রিপ্টকে বলা হয় হায়ারোগ্লিফিক, আর মেসোপটেমিয়ার কিউনিফর্ম। এই যে লিখিত উপাদান, এটা কখনো পাথরের উপর ছিল, আবার কখনো মাটির উপর। মানে এটা লিখিত হলেও কিন্তু আমরা এটাকে প্রত্নতাত্ত্বিকের মধ্যে ফেলতে পারি, কারণ যেহেতু পাথরের উপরে মাটির উপরে খোদাই করা, লেখা নয় কিন্তু খোদাই করা। আর অন্যান্য উপাদানের মধ্যে কি আছে? না, বিভিন্ন আর্টিফ্যাক্টস বা মৃৎশিল্পের নিদর্শন, সেখানকার মানুষের ব্যবহার্য অলংকার ও অন্যান্য যে উপকরণগুলি, আয়ুধ, তার নিদর্শনগুলি প্রত্নতাত্ত্বিকগণ খনন কার্যের মাধ্যমে পেয়েছে। আর কি উপকরণ হিসাবে, প্রত্নতাত্ত্বিক উপকরণ হিসাবে কাঠ এবং কাপড়, সেই উপকরণটিও পাওয়া গেছে। কারণ সাধারণভাবে আমরা কি দেখি?
যে স্যাঁতস্যাঁতে বা আর্দ্র আবহাওয়াতে কাঠ, কাপড়ে পোকা ধরে যাচ্ছে, কাপড়ের মধ্যে পোকা ধরে যায়। যদি আমাদের আলমারিতে কাপড় থাকে দেখবেন তার বাজে বাজে পোকা ধরে যাচ্ছে, কাঠের পোকা ধরে। কিন্তু ইজিপ্টের ক্ষেত্রে শুষ্ক পরিবেশ, বালিয়াড়িত শুষ্ক পরিবেশে কাঠ, কাপড় প্রভৃতি উপাদান যেহেতু অটুট ছিল, সেই কারণে সেখান থেকে প্রত্নতাত্ত্বিকরা তাদের গবেষণা থেকে পেয়েছেন যে এই উপকরণগুলি মানুষের দৈনন্দিন কাজে কিভাবে ব্যবহার হতো এবং তার দ্বারা সেই সংস্কৃতিরও একটা ছবি তাদের সামনে ফুটে উঠেছে। আর কি? মিশরের সমাধি মন্দির, মেসোপটেমিয়ার সমাধি মন্দির, মিশরের বড়দের যারা রয়্যাল, যারা অর্থাৎ শাসক শ্রেণীর ক্ষেত্রে পিরামিড, পিরামিডের আজও পিরামিড দাঁড়িয়ে রয়েছে, মানে যারা সেখানে যায় পিরামিড তাদের কাছে একটা বিস্ময়, কি করে সেই যুগে তৈরি হয়েছিল। যেমন আমাদের দেশে আজও অনেক আর্কিটেকচার বিস্ময়, ঠিক একইভাবে। এবং বিভিন্ন নগরের ধ্বংসাবশেষ, প্রাসাদের ধ্বংসাবশেষ ইত্যাদি মিশর এবং মেসোপটেমিয়া দু জায়গায় মন্দিরের ধ্বংসাবশেষ। এইগুলো শুধু ধ্বংসাবশেষ নয়, এর মধ্যে থেকে ওই যে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা একটা কি অনুসন্ধান করেছেন, ক্রিম অফ হিস্ট্রি। কি হিস্ট্রি? না বিবর্তনের ইতিহাস। সেই যুগে মানুষের সমাজ কিরম ছিল, অর্থনীতি কিরম ছিল, ধর্মীয় সাংস্কৃতিক অবস্থা কিরম ছিল ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই সকল নিদর্শনের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু নিদর্শনকে সঠিকভাবে যদি আনবায়াসড ওয়েতে, নিরপেক্ষভাবে যদি সেটা দেখা হয়, গবেষণা করা হয়, তবেই কিন্তু তার গুরুত্ব। কারণ তারা তো শুধু একটা বোবা, তারা তো কথা বলতে পারে না। কাজে তাকে কতখানি বিশ্লেষণটা সঠিক তার উপরই নির্ভর করছে সভ্যতার ক্ষেত্রে তাদের গুরুত্ব। এই ক্ষেত্রে এই সকল নমস্য যে প্রত্নতাত্ত্বিকরা আজও অমর হয়ে আছেন এবং আমাদের শ্রদ্ধা তারা অর্জন করেছেন। তাহলে আমরা যে বললাম যে হায়ারোগ্লিফিকে দেখুন, হায়ারোগ্লিফিকের একটা নিদর্শন, আমরা যে কিউনিফর্ম স্ক্রিপ্টের কথা বলেছি সেই কিউনিফর্ম স্ক্রিপ্টের উদাহরণ তুলে ধরেছি এবং অন্যান্য যে প্রত্নতাত্ত্বিক অর্থাৎ পিরামিডের গায়ে, মন্দিরের দেয়ালের গায়ে, প্রাসাদের গায়ে যে সমস্ত চিত্রগুলো বা খোদাই করা বিভিন্ন ছবিগুলো পাওয়া গেছে তার থেকেও সেখানকার সমাজটা কেমন ছিল, কোন কোন শ্রেণীভুক্ত মানুষ ছিল সেই সব বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি। তাদের যে ধর্মীয়, যে তাদের রাজকুমারীরা কেমন পোশাক পরতেন, ফেরাওরা কেমন পোশাক পরতেন ইত্যাদি। আর আরেকটি তাহলে এক্ষুনি বললাম যে সমান্তরাল সংস্কৃতি ছিল। দেখুন যে কিভাবে গ্রাম, এই গ্রামের ধারেও কিন্তু জলাশয় দেখা যাচ্ছে। এই গ্রাম থেকে যে শস্য ফলাচ্ছে কষ্ট করে শ্রম দিয়ে, সেই অতিরিক্ত শস্যই কিন্তু নগরে যাচ্ছে, সরবরাহ হচ্ছে এবং সেখানে যে সমস্ত অধিবাসীরা বাস করে তাদের সঙ্গে কিন্তু এই কৃষিজাত পণ্যের ডাইরেক্ট সম্পর্ক নেই। তারা হচ্ছে অকৃষিজাত, নন এগ্রিকালচারাল লেবার। তারা তাদের পেট ভরছে, উদর পূর্তি করছে, প্লাস সেখানকার যে সমস্ত মানুষরা রয়েছেন তারাও সেই খাদ্য খেয়ে তারা বেঁচে রয়েছেন। তাহলে এই ব্রোঞ্জযুগীয় সভ্যতাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটি প্রাথমিক সভ্যতা অর্থাৎ প্রাথমিক ক্ষেত্র, অপ্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র কাকে বলছে? অর্থাৎ যেখানে এপিসেন্টার, যেখান থেকে সভ্যতাটার উৎস বা উৎপত্তি
বৃদ্ধি হচ্ছে এবং এমন কতগুলি নতুন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যেটা আগে কোথাও দেখা যায়নি, যেমন নগর সভ্যতা, লিখন পদ্ধতি, সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো। আর অপ্রাথমিক ক্ষেত্র কাকে বলছে? যেখান থেকে এপিসেন্টার থেকে ধীরে ধীরে সেই সভ্যতা বিস্তৃত হয়ে আরো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। মানে একটু আগেই আমি বলেছি যে কেন তামা থেকে ব্রোঞ্জ ব্যবহার শুরু হয়েছিল আর কেন পাথর থেকে তামার ব্যবহার শুরু হলো। কারণ পাথরকে ইচ্ছা মতন তাকে আকৃতি দেওয়া যায় না, কিন্তু এই তামাকে আকৃতি দেওয়া যেত, তাকে গলানো যেত, তাকে দেখানো যেত। তো সেই জন্য তামার ব্যবহার শুরু হয়েছিল এবং তামাকে আরো ডিউরেবল, আরো স্ট্রং করার জন্য টিনের সঙ্গে মিক্স করে একটা মিশ্র ধাতু বা ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল। একইভাবে সীসার সঙ্গেও তামা মেশানো হতো। বিভিন্ন ভাবে তারা এক্সপেরিমেন্ট করছে। দেখুন তামা এবং ব্রোঞ্জের নানান রকম উপকরণ ও আয়ু দেখা যাচ্ছে। তাহলে এই যে মেটাল তৈরি হচ্ছে, তাহলে এর থেকে গর্ডন চাইল্ড কি বলছেন যে এই যে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি হচ্ছে তার মধ্যে তাহলে একটা কারিগরির ক্ষেত্রে বিশেষীকরণ দরকার। যে কেউ আমাদের বললে তো আমরা পারবো না। আমাকে যদি আজকে বলা হয় তুমি ইলেকট্রিকের কাজ করো, পারবো, কি তুমি প্লাম্বিং এর কাজ করো, পারবো না। তো এই যারা বিশেষীকরণ যাদের মধ্যে রয়েছে, এক্সপার্টাইজ, তার থেকে প্লাম্বার, তার থেকে ইলেকট্রিশিয়ান, ঠিক সেই রকম যারা সোনার কাজ করে, যারা রূপোর কাজ করে, তাদেরকে আমরা কি বলি? স্বর্ণকার, রৌপ্যকার। ঠিক সেভাবেই সেই যুগে গর্ডন চাইল্ডের মতে এক নতুন একটা শ্রেণী এবং জীবিকার উদ্ভব হলো, যাদেরকে স্মিথ বলছে, অর্থাৎ ধাতু শিল্পী, যেমন তাম্রকার এবং মিশ্র ধাতু যারা তৈরি করত। তো এই যে এর জন্য কিন্তু তাদের অনেক পরিশ্রম করতে হতো, কারণ তামা ছিল সে যুগে দুষ্প্রাপ্য, আগের দিনও আমি বলেছি। তার জন্য তাদের স্থান থেকে স্থানান্তরে যেতে হতো। তার এই ধাতু কখনো এক জায়গায় বদ্ধ থাকতো না। তাহলে আবার একইভাবে যেমন সিনাই প্রদেশে যেতে হচ্ছে। দেখুন এখানে আমি যখন ম্যাপে আমরা দেখিয়েছিলাম, সেই ম্যাপে আমরা কি দেখিয়েছিলাম যে ইজিপ্টে উপকরণের খোঁজে সিনাই প্রদেশে যেতে হচ্ছে। তো সেই দেখুন সিনাই প্রদেশে তাদেরকে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে তাদেরকে। ঠিক একইভাবে মূল্যবান পাথরের সন্ধানে হরপ্পার মানুষকে সিন্ধু নগরী অঞ্চলে যেতে হতো এবং চার্চ নামক একটি প্রেশাস স্টোন সেটা আনতে যেত। সেই একইভাবে এবং এই চার্চ দিয়ে তারা ব্লেড তৈরি করত, নকশা করে ব্লেড তৈরি করত। একইভাবে ডিওরাইট ছিল আরেকটি সেমি প্রেশাস, যেটা খুব মূল্যবান ছিল না, কিন্তু সেমি প্রেশাস ছিল। মানে এই ডিওরাইটের জন্য তাদের স্থানান্তরে যেতে হতো। আবার এই হরপ্পা থেকে সেই সময়ে মেসোপটেমিয়াতে ল্যাপিস লাজুলি, যে সিন্ধু সভ্যতায় ল্যাপিস লাজুলি বা বৈদুর্য মণি খুব উন্নত এবং বিদেশের বাজারে তার খুব চাহিদা ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে স্টোনকে নিয়ে যাওয়া হতো এবং সেগুলো কাটিং করে নানান অলংকার তৈরি করা হতো। আরেকটা কি সুবিধা, তামা এবং ব্রোঞ্জ এদের হচ্ছে কি, এগুলোকে গলানো যায়, গলিয়ে রিসাইক্লিং বা পুনঃ আবর্তিত। যেমন সোনার বালা আপনি স্বর্ণকারকে দিলেন, সে সেটা গলিয়ে ফেললো, গলিয়ে আপনি বললেন আমাকে এখানে একটা কয়েন তৈরি করে দাও, সে তাই করে দিল। তো সেই জন্য রিসাইক্লিং করা যেত বলে এটার একটা গুরুত্ব ছিল, যেটা প্রস্তরের ক্ষেত্রে হতো না। এর থেকে আরেকটা কি বোঝা যাচ্ছে যে সেই যুগে তামা, এই যে স্মিথের উপস্থিতি এবং তামা ও ব্রোঞ্জের যে রিসাইক্লিং,
তার থেকে বোঝা যাচ্ছে সমাজে তামা ও ব্রোঞ্জের খুব চাহিদা ছিল। আর অপর কি বৈশিষ্ট্য না, গর্ডন চাইল্ড বলছেন যে একে নগর বিপ্লব, অনেক নগর গড়ে উঠেছিল, তার মধ্যে মেসোপটেমিয়া, তুর ও উরু, দক্ষিণ এশিয়া, হরপ্পা, মহেঞ্জোদারো। আর কি কি বৈশিষ্ট্য এর ছিল, যেটা গর্ডন চাইল্ড বলছেন, শিরিন রত্নাগার বলছেন, তারা বলছেন যে নগরের প্রধান বৈশিষ্ট্য যেটা আজও আমরা একইভাবে দেখতে পাই, ঘন জনবসতি থাকবে, গ্রামে কৃষক এবং নগরে অকৃষক জনগণের অস্তিত্ব থাকবে, একজন শাসক শ্রেণী থাকবে, ধর্মীয় যে শাসক শ্রেণী থাকবে, ধর্মীয় শ্রেণী অর্থাৎ প্রিস্টের অস্তিত্ব, রাজার অস্তিত্ব এবং ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির থাকবে। এবং এই যে সমাজের যারা নিচু তলার মানুষ তারা এই শাসককে এবং মন্দিরকে নানান রকম অনুদান বা উপঢৌকন প্রদান করবে, যেটা আজও আমরা দেবতার চরণে নৈবেদ্য দিই না, নৈবেদ্য দিই, এবং সেটি কিন্তু সেই প্রিস্টেরই কাছে যায়। কালীঘাটে যখন যার পালা পড়ে, মায়ের কাছে যা যা উপঢৌকন বা দান যায় সেগুলো কিন্তু সেদিনকে তার প্রাপ্ত হয়। একইভাবে শাসককেও একটা ট্রিবিউট দিতে হতো, তাদের শস্যের বা তাদের যে তারা যা রোজগার করত, তারা যা তৈরি করত তার কিছু অংশ তাদেরকে দিতে হতো। আর কারিগর যারা ছিল সেখানকার কারিগরদের একটা সমাজ ছিল, শ্রেণী ছিল, মৃৎশিল্পী তাদের একটা শ্রেণী ছিল, আর এই কারিগরদের নিয়ন্ত্রণ করত সম্ভ্রান্ত শ্রেণী। স্বাভাবিকভাবে তাদের পেট্রোনাইজেশন ছাড়া কারিগররা যে অর্থকরী বিষয়ে জড়িত সে কাজ করতে পারবে না। এবং স্থাপত্য ভাস্কর্য যে অনবদ্য সব স্থাপত্য গড়ে উঠেছিল, এবং তার সঙ্গে কৌশল, এই কৌশলের সঙ্গে কিন্তু কিছুটা সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল নলেজ যে তাদের ছিল, তাহলে সেটাও কিন্তু এই নগরের একটা বৈশিষ্ট্য। কৃষি পণ্য, এবং সেই কৃষি পণ্য যখন সারপ্লাস হচ্ছে তখন সেটা দূরে ব্যবসা বাণিজ্যের কাজে যাচ্ছে, নগরে যাচ্ছে। আবার এই মেটালের খোঁজে দূর দূরান্তে দূর পাল্লার ব্যবসা করছে ওজন পদ্ধতি মাপার জন্য। এবং যখনই এই নানান রকম উপজীবিকা হয়ে যাচ্ছে, সমাজে একটা বৈষম্য তৈরি হচ্ছে, এবং শ্রেণী বৈষম্য, সম্পদ বৈষম্য, যে বনেদি আনার ক্ষেত্রে বৈষম্য, একেবারে টপে থাকতে হচ্ছে মিশরের ক্ষেত্রে ফেরাও, একেবারে নিচে হচ্ছে কৃতদাস। জীবিকা ও সম্পদকে কেন্দ্র করে বৈষম্য হচ্ছে। দেখুন যে নগরের একটা ইমেজ, মন্দিরের ইমেজ, এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু সেই সময় একটা বড় অর্থনীতি গড়ে উঠেছিল, কারণ মন্দিরে যে উপঢৌকন বা অনুদান দেওয়া হতো সেই মন্দিরের মধ্যে সেগুলো সঞ্চিত থাকতো, এবং এই মন্দির ধীরে ধীরে তাদের নিজস্ব শস্য ক্ষেত্র, যেটা আমরা মধ্যযুগে ইউরোপে দেখেছি, নিজস্ব শস্য ভান্ডার, নিজস্ব কারিগর, নিজস্ব ব্যবসা বাণিজ্য ইত্যাদি তারা তৈরি করেছিল। তাহলে যে এই যে সভ্যতায় তাহলে কৃষি একটা বিরাট বড় ব্যাপার, এবং পলিমাটি একটা বিষয়, এবং যেখানে পলিমাটি রয়েছে অর্থাৎ মেসোপটেমিয়ার ক্ষেত্রে দক্ষিণ অংশে পলিমাটি বেশি ছিল বলে সেখানে ঘনবসতি ও সভ্যতা গড়ে উঠেছিল, যেটা 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, অর্থাৎ পূর্ববর্তী উরুক, পরবর্তী উরুক এবং আর্লি ডাইনেস্টিক পিরিয়ড। যত দিন গেছে ক্ষেত্রের পরিমাণ বেড়েছে, যেটা আর্লি উরুক পিরিয়ডে 70 হেক্টর ছিল, লেট উরুক পিরিয়ডে সেটা 100 হয়,
এবং তারপরে আর্লি ডাইনেস্টিকে সেটা 400 হেক্টরে পরিণত হয়। এদের বিষয়ে পরবর্তী ইউনিটে পড়া হবে। তো এই যে চাষবাস করা হচ্ছে তার জন্য তো ভালো উপকরণ দরকার, সেই উপকরণও কিন্তু সেই সময় তৈরি হতো এবং এই উপকরণ দিয়ে তারা যে শস্য ফলাতো তাতে প্রায় 76% উপকরণ শস্য তারা তৈরি করতে পারত। তাহলে কৃষি পণ্যের গুরুত্ব কি নগরের মধ্যে অর্থনৈতিক ভিত্তিটা গড়ে উঠছে, সেই কৃষি যাচ্ছে কারিগরদের কাছে, কারিগররা সেই তাদের উদর পূর্তি করছে, তবেই তো তারা বেঁচে রয়েছে। তাহলে এই কৃষিজ কারিগররাই কিন্তু অকৃষিজ কারিগরদের বাঁচিয়ে রেখেছিল এবং নগরকে বাঁচিয়ে রেখেছিল। এই কৃষিজ কারিগররা দেখুন কত সুন্দর ভাবে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে উদর যদি পেট যদি ঠান্ডা থাকে তবেই তো মাথা ঠান্ডা থাকবে, মাথা কাজ করবে এবং তবেই তো তাদের বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা বাড়বে এবং কত সুন্দর সুন্দর যে পাত্র তারা তৈরি করেছিল। আর এই যে অতিরিক্ত যে ফসল আদান প্রদান হচ্ছে গ্রাম থেকে শহরে, শহর থেকে আরো বিদেশে, তাহলে কি হচ্ছে এইটার ফলে যে সম্পদ আসছে এক শ্রেণী ধনশালী শ্রেণী গড়ে উঠছে, যারা সমাজের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতাকেও কুক্ষিগত করছে। এবং একটু আগে আমি বললাম যে এই মন্দিরগুলি, রাজপ্রাসাদগুলি, সেগুলো কিন্তু এই সম্পদের একটা কেন্দ্রস্থল ছিল। একে বলা হচ্ছে মন্দির, প্রাসাদ এবং সম্পদকে অর্থাৎ পরিবার এবং পরিবারের সম্পদকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছিল তাকে সুসান পোলক ঐকই বলছেন। ঐকই শব্দের অর্থ হাউসহোল্ড, গৃহ বিষয়, এবং এদের ধারক ও বাহক ছিলেন সম্ভ্রান্ত সরকারি কর্মচারী ও অন্যান্য সম্ভ্রান্ত শ্রেণী। কি কি তাদের মধ্যে ছিল, তাদের সম্পদের মধ্যে তারা সেইখানে যে মন্দিরের মধ্যে, প্যালেসের মধ্যে বিরাট যে সম্পদের এবং জমির অধিকারী তারা হতেন, সেখানে তারা কৃষি কার্য করাতেন, গবাদি প্রাণী সেখানে তারা রক্ষণাবেক্ষণ করতেন, ফলের গাছ, কারিগরদের ওয়ার্কশপ, এক্সট্রা যে কৃষিটা সেটা জন্য সঞ্চয় ভান্ডার। দেখুন কি করে যে প্যালেস এবং মন্দিরকে কেন্দ্র করে ঐকস অর্থনীতি গড়ে উঠছে। এই ঐকস, এই ঐকই বা ঐক অর্থনীতিতে ঐকস যারা এর প্রতিভূ ছিলেন তারা তাদের নিজস্ব কর্মচারীদের রক্ষণাবেক্ষণ করতেন, কারণ এই মন্দিরে, এই প্যালেসে অনেক কারিগররা কাজ করতে আসতেন, তারা সেখানে থাকতেন, তাদের খাওয়া পড়ার দায়িত্ব সবকিছু এই ঐকসরা বহন করতেন। আবার বাইরে থেকেও কারিগররা আসতেন। এর ফলে কি হলো জানেন, একটা বিরাট পরিবর্তন, স্বনির্ভর অর্থনীতি। এতদিন সম্ভ্রান্তরা কেবলমাত্র সাধারণ মানুষ যা অনুদান দিত তার উপর ডিপেন্ড করত, কিন্তু এখন তাদের নিজস্ব একটা অর্থনীতি গড়ে উঠছে। এই কারিগরদের কি কি ভাগ ছিল? কিছু কিছু ছিলেন যারা পূর্ণ সময়ের, কিন্তু অধিকাংশ ছিলেন আংশিক সময়ের কারিগর বা চুক্তিতে কাজ করত। এর ফলে কি হতো যে এই যে সম্ভ্রান্ত ব্যক্তি বা শাসক শ্রেণীকে এখন যেরকম অনেক সময় কন্ট্রাকচুয়াল করে দিচ্ছে সরকার, না তাদের আর দায়িত্ব আমাদের কিছু রইল না, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি, এইটা আর আমাদের, যতদিন তোমরা কাজ করছো ততদিন তোমাদের অর্থ। ঠিক সেই রকমই যে এই কারিগররা যতদিন কাজ করতো ততদিন তাদের অর্থ, এবং তাতে কি হতো সরকারকে অতিরিক্ত যে অর্থ ভারে তাদেরকে জর্জরিত হতো না। আর এই কারিগররাও যারা আসতো তারা কিন্তু সব জেনেই আসতো, কিন্তু তারা মনে করতেন মন্দিরে কাজ করা, সরকারি কাজ করাটা একটা সম্মানের। এই জন্য বেরিক ক্যাম্প কি বলছেন যে এরা কয়েকটি ভাগে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে
এরা মন্দিরে, তারপরে নগরে, প্রাসাদে কাজ করত, এবং যখন তাদের কাজ থাকতো না অবসর সময় তারা তাদের কৃষি ক্ষেত্রে কাজ করতে। কত রকমের কারিগর, এক একজন এক একটা কাজ করছে। আর লিখন পদ্ধতিটা আমি আগেই বললাম ইউনিফর্ম স্ক্রিপ্ট মেসোপটেমিয়ার, এটা উরুকের এন্না মন্দির থেকে পাওয়া গেছে, এবং পাথর মৃত্তিকা দুই ব্যবহার হতো। প্রথম দিকে কেবলমাত্র ডকুমেন্টেশনের জন্য কাজে লাগতো ওটা, অর্থাৎ হিসাব রক্ষণের জন্য, কিন্তু ধীরে ধীরে তার থেকে সেটা আরো বিস্তৃত হয় কবিতা, গল্প এবং নানান রকম সুকুমার যে সমস্ত লেখা এবং সংস্কৃতি কালচার গড়ে ওঠে। এই দেখুন এন্না মন্দিরের একটা ইমেজ, এবং এই যে তামা ব্রোঞ্জের সঙ্গে যুক্ত আছে দেশান্তরে যাওয়া। আমি একটু আগে সিনাইয়ের কথা বলেছি, ইজিপ্টের কারিগররা সিনাইতে যেত, ওদিকে হরপ্পাতে আপনার চার্টের খোঁজে বহুরিতে যেত, সিন্ধুতে। এই কাজে তো অর্থ লাগতো, তাতে সরকার কিন্তু সম্ভ্রান্তরা তাদেরকে সাহায্য করতো, ব্যাকিং করতেন, যে যাও তোমরা খুঁজে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসে তোমরা সুন্দর সুন্দর উপকরণ বানাও। এরকমই একজন যে লোকগাথার রাজা গিলগামেশ, গিলগামেশের যে কাহিনীতে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিডার বৃক্ষের খোঁজে রাজা গিলগামেশ তিনি লেবাননে পাড়ি দিয়েছিলেন। এবং তাহলে এই যে পাথর, এই যে কাঠ, এগুলো কি কাজে লাগতো? মন্দির তৈরি করতে, প্রাসাদ তৈরি করতে, অন্যান্য উপকরণ তৈরি করতে। এইটা আগেই আমি বলেছি যে মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধুর যোগ ছিল, ব্যবসায়িক যোগ, এবং এই হরপ্পাকে মেসোপটেমিয়ানরা কি বলতেন? মেলুহা। এই মেলুহার কথা সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া গেছে। তাছাড়া কার কার সঙ্গে কোন কোন জায়গার সঙ্গে তাদের সম্পর্ক ছিল? বাহারিনের সঙ্গে সম্পর্ক ছিল, ওমান বা মাগান, বাহারিনকে তারা দিলমুন বলতেন। তামা, মূল্যবান পাথর, অন্যান্য উপকরণের আমদানি হতো সেই মেসোপটেমিয়াতে ওই ভিন্ন ভিন্ন জায়গা থেকে। শুধুই কি যখন অর্থনৈতিক সম্পর্ক আসে, শুধুই কি অর্থনীতিতেই থেমে যায়? না, তার সঙ্গে সঙ্গে সেই নতুন জায়গার কৃষ্টি, তার সংস্কৃতিও কিন্তু বহন করে নিয়ে আসতো এই সমস্ত ট্রেডাররা, এইসব কারিগররা। সেখান থেকে যা শিখে আসতেন সেগুলি তারা সেখানে তাদের মাথায় রেখে সেই ধরনের উপকরণ তারা তৈরি করতেন। যেমন আপনারা জানেন যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের ভারতবর্ষের যে মাসলিন, যা কিনা একটা দেশলাই খোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, তার চাহিদা বিদেশে খুব ছিল। এই যে কি করে মেসোপটেমিয়ার সঙ্গে ইন্দাসের যে যোগাযোগ দেখিয়েছি, গিলগামেশের একটা প্রতিকৃতি দেখিয়েছি, এবং কিভাবে তারা বিদেশের সঙ্গে তারা বাণিজ্য করতেন। জাহাজে করে করে তারা যেতেন, বা অন্যান্য বোটে করে যেতেন, এবং যে কাঠগুলো তারা নিয়ে আসতেন, এই কাঠ দিয়ে তারা জাহাজ ও মন্দিরও নির্মাণ করতেন, জাহাজও নির্মাণ করতেন। আর তাহলে এই যে পুরো বিষয়টি আমরা যদি মূল্যায়ন করি, তাহলে আমরা কি দেখবো? ঘন বসতিপূর্ণ সমাজ, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা বাইরে থেকে আসছে শহরে, হয়তো কোনো সময় তারা যাযাবর জীবন যাপন করত, কিন্তু ধীরে ধীরে মাইগ্রেট করে শহরে এসে তারা শহর নগরেই থেকে যাচ্ছে। যার জন্য এই যে নগরে মেসোপটেমিয়া বলুন বা ইজিপ্ট বলুন, কোথাও কিন্তু একটা গোষ্ঠীভুক্ত ছিল না, একে অপরের সঙ্গে অপরিচিত ছিল, এবং রোজ তাদের সঙ্গে দেখা হতো, এবং এই যে বিভেদের, মানসিক বিভেদের কারণে কিন্তু তাদের মধ্যে নানান রকম বিবাদ এবং বৈষম্য তৈরি হতো। সমাজে ক্ষমতা মর্যাদার ক্ষেত্রে বিভেদ ছিল, কেউ রাজনৈতিক ক্ষমতার শীর্ষে, কেউ আবার ধর্মীয় ক্ষমতার শীর্ষে, আবার রাজা একাধারে রাজনৈতিক
ধর্মীয় দুটি ক্ষমতায় কার্যকর করতেন। দেখুন কিভাবে ফেরাও, তারপরে সরকারি কর্মচারী, সোলজার, স্ক্রাইব, বিভিন্ন, তাহলে জমি, তাহলে এই জমিকে কেন্দ্র করেই কিন্তু বিপুল সম্পদ, আবার জমিকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদের একটা কেন্দ্রবিন্দু অর্থাৎ মিলন তৈরি হতো এবং এই যৌথ মালিকানা ছিল জমির মধ্যে। জমির অধিকারকে কেন্দ্র করে বিশাল সম্পত্তি, তাতে কিছু কিছু মানুষ ছিল যারা জমিতে শ্রম দিত কিন্তু জমির উপর তাদের অধিকার ছিল না। স্লেভরা, বিশেষ করে স্ত্রীলোক ও শিশুদের কথাও আমরা এখানে জানতে পারছি। আর ধর্মের ক্ষেত্রে নগরের প্রাণ কেন্দ্র ছিল মন্দির, এবং এই মন্দিরের সমাজ সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রে এই ধর্মের একটা প্রভাব ছিল, এবং সেই দেবদেবীর সেই মন্দিরের মধ্যেই সেই সমস্ত কেন্দ্রীভূত থাকতো সেই সমস্ত সম্পদ, এবং যে জন্মের পরে একটা, যে মৃত্যুর পরে একটা যে জীবন আছে সেটার একটা প্রকাশ পাওয়া যায়, কখনো পিরামিডের মধ্যে রয়্যাল ফ্যামিলির, আবার কখনো সাধারণ মানুষের সাধারণ যে অবস্থান এর মধ্যেও কিন্তু বিভেদ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার ব্রোঞ্জ যুগীয় সভ্যতা এবং তার মুখ্য বৈশিষ্ট্য সম্পর্কে একটা মূল্যায়ন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি কিছুটা হলেও এই ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সম্পর্কে আপনারা অনুধাবন করতে পেরেছেন। নমস্কার।